সৌজন্যে আকিজ ফিড। নরসিংদীর শিবপুর উপজেলার উদ্যোক্তা তারেক জামান স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে নিজ বাড়িতে গড়ে তুলেছেন দেশি মুরগির খামার, নাম টিএম অ্যাগ্রো। দেশি মুরগির খামারটি বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তার প্রকল্পটি লাভজনক হওয়ায় দেশি মুরগি পালনে স্থানীয় তরুণদের জন্য একটি দারুণ অনুপ্রেরণা। মুক্ত ও আবদ্ধ উভয় পদ্ধতি ব্যবহার করে খামারটি পরিচালনা করা হয়, ফলে মুরগির প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার সুযোগ এখানে অনেক বেশি। খামারের খোলামেলা জায়গায় বিচরণের কারণে স্বাস্থ্যের দিক থেকেও তিনি পাচ্ছেন খুবই ভালো মানের দেশি মুরগি। নরসিংদী ছাড়াও সরাসরি ঢাকা ও অন্যান্য জেলাতে বিক্রি হচ্ছে তার দেশি মুরগি। মূল মুরগি থেকে ডিম সংগ্রহ করে ফোটানো হয় বাচ্চা, ফলে বাচ্চাগুলো রোগ প্রতিরোধক্ষম ও দ্রুত বৃদ্ধি পায়। এখানে তো দেখছি যে আপনার মুরগিগুলো ছাড়া আছে, আবার চারপাশে ঘেরা অবস্থায় আছে। হ্যাঁ, এটা প্রায় 3 বিঘা জায়গা জুড়ে আমরা চতুর্দিকে নেটিং করে দিয়েছি যাতে মুরগিগুলি বের না হতে পারে। আচ্ছা, এখানে কতগুলো মুরগি আপনার আছে এবং এখানে একটা মুরগির সঙ্গে কতগুলো মোরগ রাখার ব্যবস্থা আছে? এইখানে এই সেটটা আমার ছোট্ট একটা সেট, এখানে 500 স্কোয়ার ফিট জায়গা অনলি। এখানে কিছু ডিম পাড়া মুরগি রেখেছি আমরা। তো এখানে প্রতি 60টা মুরগির সাথে একটা করে মুরগ দিয়েছি আমরা। ডিম পাড়া অবস্থায় আসলে খাবারের কোনো আছে কিনা, যে এই সময় একটু বেশি খেতে খাবার দিতে হয় বা কম খাবার দিতে হয়, এরকম কিছু ব্যবস্থা? ডিম পাড়া অবস্থায় আমরা সাধারণত চেষ্টা করি 60 গ্রাম খাবার দিতে। আমরা ধান, ভুট্টা ভাঙা, খুদ আর লেয়ার 1 এই খাবারগুলি দিই। আর তারা ডিম পাড়ার কারণে যে প্রচুর ক্যালসিয়ামের একটা ঘাটতি তাদের দেখা দেয়, ওই জন্য আমরা ইসেল, AD3, জিঙ্ক, ক্যালসিয়াম এই 4টা জিনিসের দিকে ফোকাস করি, এতে করে তাদের ব্যালেন্স থাকে বডিটা, ডিমের রেশিওটা ভালো আসে। আচ্ছা, তো এমনিতে আমরা জানি যে দেশি মুরগি তো আসলে ডিম কম দেয়, তো সেটাকে লাভজনক করা যায় কিভাবে? আসলে এটা আমরা লাভজনকের দিকে নিয়ে আসতেছি, আমরা হ্যাচিংয়ের দিকে চলে গেছি। দেশি মুরগি যে ডিমটা দেয় সেখান থেকে আমরা বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাকে আমরা নিজেরা বড় করি, পাশাপাশি বাচ্চাটাকে সেল করি 1 দিনের আকারে, 1 মাসের আকারে অথবা বড় করে। তো এইভাবে আমরা লাভজনক করতেছি। আর বাকি যদি কেউ শুধু ডিম বিক্রি করে দেশি মুরগি করবে, সেক্ষেত্রে তাহলে কোয়ান্টিটিটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে লাভের রেশিওটা একটু বেশি হবে, আর কোয়ান্টিটিটা যদি কম হয় লাভের রেশিওটা কম হবে। আমরা তো দেখেছি খামারে যে শেডের ভিতরে মুরগিগুলো পালন করে, তো আপনি একদিকে শেডের মধ্যে রাখছেন, আবার উন্মুক্ত জায়গায় রাখছেন, এর ফলে আসলে কি লাভ হচ্ছে? দেখেন, এক একটা জিনিসের এক একটা নেচার আছে। দেশি মুরগিটা সে উন্মুক্তভাবে বিচরণ করবে, তার গায়ে সূর্যের আলো লাগবে, সে দৌড়াবে, তার মাংসটা একটু শক্ত হবে। তো খামারে পাললে যে জিনিসটা হয়, আপনার ব্রয়লারের মুরগির মতো অলমোস্ট সে যখন না দৌড়াইতে পারবে, তার শরীরে যখন রৌদ্র আলো লাগবে না, তার পায়ের সাথে যখন মাটির সংস্পর্শ লাগবে না, পিওর টেস্টটা কিন্তু আসবে না। সে মাটি থেকে পোকামাকড় খাচ্ছে, কেঁচো খাচ্ছে, বিভিন্ন জিনিসপত্র খাচ্ছে মাটি থেকে। এর দ্বারা তার যেই ব্যাপারটা আসবে, শুধু খামারে কেউ ফিড দিয়ে পারলো অথবা অর্গানিক খাবার দিয়ে পারলো, ওই জিনিসটা আসবে না, অথেন্টিক যে টেস্টটা এটা আসবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরুন এই যে দেশি মুরগির যে প্রজেক্ট করতে চাইলে আসলে আপনার কি পরামর্শ? দেশি মুরগিটাকে 3 ভাবে পালা যায়: মাংসের জন্য, ডিমের জন্য, আর এটা হ্যাচিং আকারে বাচ্চার জন্য। তো যারা এরকম চায় যে আমি এক ব্যাচ মুরগি পালবো, সেটাকে মাংসের মুরগি হিসেবে বড় করব, দেন বিক্রি করব, দেন আবার এক ব্যাচ নিব, তাদের জন্য মাংসের জন্য ছোট বাচ্চাটা দিয়ে শুরু করতে পারে। আর কেউ যদি চায় যে না, আমি দেশি মুরগি দিয়ে শুধু ডিম পাড়াবো, সেক্ষেত্রে তারা ডিমের মুরগি দিয়ে শুরু করতে পারে, অথবা
1 মাসের বাচ্চা যেটা এটা ওইখান থেকে মুরগিটা আকারে বেশি নিয়ে তারা শুরু করতে পারে। আরেকটা যেটা এটা হচ্ছে আপনার হ্যাচিং আকারে ইনকিউবেশন করে তারা ওইভাবে করতে পারে। দেশি যে মুরগিগুলো সেগুলো তো আসলে প্রাচীনকাল থেকেই বলা যায় সেরকম তেমন কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে রানীক্ষেত সহ বিভিন্ন রোগ হলে একবারে মারা যেত। তো আপনার এই যে দেশি মুরগিগুলোকে আপনি চিকিৎসা ব্যবস্থা কিভাবে রেখেছেন? আমরা আসলে ঠেকতে আমাদের শেখা। আমরা এই পর্যন্ত আসার জন্য অনেক ধরনের সিচুয়েশন আমরা ফেস করেছি। তো এখন এই পর্যায়ে এসে আমরা যেটা বুঝতেছি, অসুস্থ হওয়ার আগে চিকিৎসা। আমি মুরগিটাকে অসুস্থ হইতেই দিব না। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা কিছু জিনিস তাদেরকে ইউজ করি, যেমন আমরা রসুনটা ইউজ করি, এটা কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক। তারপর আমরা মধুটা ইউজ করি, কালো জিরা ইউজ করি, আদা ইউজ করি, সজনে পাতা ইউজ করি। দারুণ তো। হ্যাঁ, তো এইগুলি কি করে মুরগির যে অ্যান্টিবডিটা এটা অনেক স্ট্রং করে ফেলে। পাশাপাশি যে জিনিসটা আমরা রানীক্ষেতের ভ্যাকসিনগুলি করি, যেহেতু অনেক মুরগি একসাথে থাকে, গাম্বোরা ভ্যাকসিনগুলি অলমোস্ট করা হয়। তারপর হচ্ছে ফাউল পক্সটা আমরা চেষ্টা করি, ক্রিমির ডোজটা করা হয়, ঠান্ডার ডোজটা করা হয়। এইভাবে মেনটেন করলে আর একটু খেয়াল রাখলে আশা করা যায় যে অসুস্থতা জনিত কারণে খামারের যে লস হয় এটার খুব একটা সম্ভাবনা নেই। আচ্ছা, আপনি বলছেন যে রসুন, তারপরে সজনে পাতা, তারপরে মধু আপনারা দিচ্ছেন, তো সেটা কিভাবে দেওয়া হয়? প্রত্যেকটা জিনিস পানির সাথে ইউজ করি। অনেক সময় এরকম হয় যে পানি দেওয়া হয়, 50% মুরগি পানিটা খাইলো আর 50% মুরগি পানিটা খাইলো না। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করি যেন প্রত্যেকটা মুরগি পানিটা খায়, ওইটার কারণে আমরা হচ্ছে খাবারটা আগে দিই। খাবারটা আগে দিয়ে আমরা ঘন্টাখানিক, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেট করি, তখন প্রত্যেকটা মুরগির প্রচণ্ড পিপাসা লাগে। তো ওই অবস্থায় হচ্ছে যদি মধু অথবা কালো জিরা অথবা রসুন অথবা নিম পাতা, কাইন্ড অফ, কখন নিম পাতাও আমরা ইউজ করি। তো এই ধরনের জিনিসগুলি যখন দেওয়া হয় অলমোস্ট 100% মুরগি ওই পানিটা খেয়ে নেয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মুরগির শরীরে হচ্ছে আপনার এই খাবারের যে গুণাগুণটা এটা পৌঁছায়। দেশি মুরগির একটা অনেক বড় সমস্যা কোরাই যায়, এটা অনেকে জানেও না। ওই কোরাই যা হওয়ার কারণে তার চোখে প্রচণ্ড ব্যথা হয়, আর ওই মুরগির খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়, আর 700 গ্রামের মুরগিটা 300 গ্রাম হয়ে যায়। এটার ক্ষেত্রে আমরা ইউজ করি সিবুডেক্স, আদার্স আরও অনেক ধরনের ওষুধ ইউজ করি। তো এর চাইতে অনেক বেশি উপকার আমরা পাইছি সরিষার তেল আর লবণ একসাথে মিশিয়ে যদি চোখে লাগাই, এটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। আমরা একটু শেড ব্যবস্থাপনা নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। শেড ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা, যদি মাংসের মুরগি হয় তাহলে মুরগির স্পেসিংয়ের ব্যাপারটা হবে 0.75। 100 স্কোয়ার ফিট জায়গা, সেক্ষেত্রে 125টা মুরগি এখানে রাখতে পারবে। আর ডিমের মুরগির জন্য 0.75। তো এটা হচ্ছে মুরগি রাখার যে ধরন সেটার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে খামারগুলি অবশ্যই হচ্ছে পূর্ব পশ্চিম আকারে হতে হবে। পূর্ব পশ্চিম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কারণটা কি, বাতাসটা আমরা জানি সাধারণত দক্ষিণ দিক থেকে আসে, উত্তর দিকে চলে যায়, ব্যতিক্রম হয়, তবে সাধারণত এটাই আমরা দেখি। তো ওই পরিপ্রেক্ষিতে দক্ষিণ দিকের বাতাসটা এসে যখন উত্তর দিক দিয়ে বের হয়ে যাবে তখন ভেন্টিলেশনটা হয়ে যায়। মুরগির গ্যাসটা হচ্ছে 3 ফিট পর্যন্ত ওঠে। এখন গ্যাস যদি ওইখানে সাস্টেন করে, ওইখানে কন্টিনিউ থাকে, তাহলে মুরগির হাইট কিন্তু 3 ফিটের অনেক কম। তো ওই গ্যাসটা যখন তার চোখে যাবে, তার মুখের ভিতরে যাবে, আলটিমেটলি সে অসুস্থ হয়ে যাবে। যখন দক্ষিণ দিক থেকে বাতাসটা আসবে, উত্তর দিক হয়ে বের হয়ে যাবে, তখন ওই গ্যাসটা ভেন্টিলেট হয়ে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার কারণে মুরগি অসুস্থ হওয়ার প্রবণতা অনেক কম থাকে। আর তারেক জামান ভাই, এখানে আসলে কোন সাইজের মুরগি রয়েছে, এগুলো বয়স কত একটু দেখতে চাই। এইখানে যে মুরগিটা আছে সেটা হচ্ছে আমরা 1 মাস পরে ডিম দিবে এরকম মুরগিটা আমরা এখানে রেডি করি। এটা হচ্ছে রেডি অবস্থায় এখনো নাই, এটা আরো অলমোস্ট 15-20 দিন পরে এই বয়সে যাবে। আচ্ছা, একটু দেখি আমরা, চলো। জি। আমাদের এই সেটটা হচ্ছে দোতলা, এটার প্রত্যেক তলা আয়তন হচ্ছে 3200 স্কোয়ার ফিট। আচ্ছা, হ্যাঁ,
তো সেখানে হচ্ছে বড় মুরগির জন্য যে পরিমাণ স্পেস লাগে ছোট মুরগির জন্য স্পেস আরও কম লাগে। তো এই হিসেবে 3200 6400 স্কোয়ার ফিট। তো এটাতে আমরা ছোট বড় সব মিলিয়ে 15,000 মুরগি এট এ টাইম আমরা এখানে। এইটুকু জায়গার মধ্যে 15,000 মুরগি রাখা যাবে? এই যে হচ্ছে যেখানে ধরেন আপনার বড় মুরগি নেবে 2,000, সেখানে 1 মাসের বাচ্চা নেবে 8,000। তো এইগুলো কি কি জাত? এই যে এখানে আমরা দেখছি দেশি বলছেন, দেশির মধ্যে কোনো জাতের কোনো পার্থক্য আছে? দেশি মুরগিটা হচ্ছে কি মানে দেশির মধ্যে গলা ছিলা হয়, তারপর হচ্ছে ঝুটি মুরগি হয়, দেখবেন অনেক সাদা, শুধু একদম পিওর সাদা কালারের মুরগি হয়, দেখবেন যে বিভিন্ন কালারের শীট করা মুরগি হয়। এই সমস্ত মুরগির কালারের কম্বিনেশনে, জাতের কম্বিনেশনই আসলে দেশি মুরগি একসাথে সমন্বয়। আপনার এখান থেকে বছরে কত মুরগি আপনি উৎপাদন করেন আপনার এই প্রজেক্ট থেকে? আমরা মূলত 4টা আইটেম নিয়ে কাজ করি। একদিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 1 মাস পর ডিম দিবে এরকম ডিম পাড়া মুরগি, আর হচ্ছে মাংসের মুরগি। তো একদিনের বাচ্চা যেটা, সেটা হচ্ছে যারা একদম ফ্রেশ না, মানে আগে পরে অভিজ্ঞতা আছে, মুরগি পালা সম্পর্কে তার ভালো জ্ঞান আছে, তারা একদিনের বাচ্চাটা নিয়ে শুরু করে। আর যারা হচ্ছে একদম ফ্রেশ, সেক্ষেত্রে আগে পরে মুরগি পালে নাই, বাচ্চাটা নিয়ে কীভাবে ব্রুডিং করবে, বাচ্চাটা সুস্থ আছে কি না না অসুস্থ এটা ওইভাবে বুঝবে না, তাদের জন্য 1 মাসের বাচ্চাটা পারফেক্ট। আবার অনেকে চায় ডিমের মুরগি নিয়ে শুরু করতে, যে আমি মুরগি নিলাম, এটা 15-20 দিন পর 1 মাস পরে ডিম দিল, অনেকের সাইকোলজি আসলে ইমোশনটা ওইভাবে কাজ করে, সেক্ষেত্রে তাদের জন্য ডিমের মুরগি। আর মাংসের মুরগি যেটা আমরা ঢাকায় হোম ডেলিভারি করে থাকি। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর দেশি মুরগির আরও বিষয় নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। তারিক ভাই, আমরা ওই ডিম পাড়া মুরগির অবস্থাটা জানলাম, তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনারা বাচ্চা ফোটান এবং সেটি আপনাদের মূল ব্যবসা, সেটি আমরা একটু দেখতে চাই। চলে দেখেন, এখানে আমাদের ইনকিউবেটর মেশিন আছে, আমাদের টোটাল 5টা মেশিন, এর মধ্যে এখানে নিচে 2টা আছে, এটা একটা, এইটা একটা। এইটা তো অনেক বড়। এখানে কত মুরগির বাচ্চা এটা এখানে হচ্ছে 6,000 ডিম নেয় প্রতি মাসে। এখানে প্রতি মাসে 6,000? হ্যাঁ, 6,000 বাচ্চা ফোটানো যায় এটা থেকে। 6,000? জি, 6,000 অনেক ক্যাপাসিটি। এখানে ঢাকায় আমরা যে হোম ডেলিভারি করি, ওইটা সুপার শপের যে প্রসিডিউরটা ওইটা মেনটেন করে আমরা করি। তো হচ্ছে যেদিন আমরা ডেলিভারিটা করব তার 1 দিন বা 2 দিন আগে আমরা মুরগিটাকে ফ্রোজেন করি, ফ্রোজেন করে মুরগিটা আমরা পরের দিন হচ্ছে ঢাকায় ডেলিভারি করি, হোম ডেলিভারির জন্য নিয়ে যাই আর। আচ্ছা, হোম ডেলিভারিটা আপনার কি, আপনাদের লোক যে বাসা দিয়ে আসে? বাসায় দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু বাচ্চা ফোটানোটা দেখি। জি, আর আপনি দোতলা সিস্টেম করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গোডাউন থেকে আমরা এদিকে সিঁড়ি দিয়ে উঠি আর কি। আমাদের টোটাল 3টা সিঁড়ি আছে দোতলাতে ওঠার জন্য। আচ্ছা তারিক ভাই, আপনারা বলছেন, আমরা দেখলাম যে আপনারা কয়েকটা ইনকিউবেটর দেখলাম এবং এখান থেকে কয়েক হাজার ডিম ফোটানো সম্ভব, এবং এরপরে আসে প্রক্রিয়াটা আমরা একটু জানতে চাই। এরপরের প্রক্রিয়াটা যেটা, সেটা হচ্ছে বলি, আমরা হচ্ছে প্রথমত আমাদের যে প্যারেন্টসগুলি আছে সেখান থেকে যে ডিমটা আসে সেটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা চাহিদা আমাদের পুরা হয়ে যায়। এরপরেও যদি আমাদের চাহিদা বাকি থাকে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে অনেক ক্লায়েন্টস ডিমের মুরগি নিয়ে শুরু করে, অনেক ক্লায়েন্টস বাচ্চা নিয়ে শুরু করে, ওইখান থেকে অনেকে ডিমের মুরগিতে কনভার্ট হয়। সেক্ষেত্রে যেহেতু আমার সাথে সবারই ভালো যোগাযোগ আছে, সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমাদের ডিমের যদি শর্টেজ থাকে, আমাদের যথেষ্ট ক্লায়েন্ট আছে এরকম যাদের কাছ থেকে আমরা আমাদের মুরগির ডিমটা নিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে পিউরিটিটা মেনটেন করা সম্ভব। তো এইভাবে হচ্ছে ডিমের চাহিদাটা পুরোপুরি হয়ে যায় আমাদের। এরপরে হচ্ছে আমরা
ডিমগুলিকে ইনকিউবেশন করি। ওই ডিমগুলি যখন ফুটানোর পরে স্টেপ বাই স্টেপ তাদেরকে বড় করানো হয়। মেশিন থেকে ডিম বের হয়, বাচ্চা বের হয় প্রথম এইগুলিতে আসে। এগুলো হচ্ছে বোর্ডার জোন। হ্যাঁ, এখানে অবশ্য সব বাচ্চা 2-3 দিন আগে বিক্রি হয়ে গেছে, এখানে অল্প কিছু বাচ্চা আছে, জাস্ট এই জন্য আপনাকে এটাই দেখাচ্ছি। তো এই জোনে বাচ্চাটা এসে এখানে 15 দিনের মতো থাকে। আচ্ছা আচ্ছা। 15 দিন থেকে তারপর হচ্ছে আর নেক্সট জোনে চলে যায়। এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাদের প্রায় 15-16টা জোন আছে। একদম শেষ জোনে যখন যায় তখন হচ্ছে আমরা সেখান থেকে মুরগিটা মাংসের মুরগি হিসেবে বিক্রি করি, অথবা এখান থেকে ডিমের মুরগির জন্য রেডি করি, অথবা 2 নাম্বার 3 নাম্বার যে জোন আছে এখান থেকে 1 মাসের বাচ্চা হিসেবে আমরা বিক্রি করি। এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। আচ্ছা, বাচ্চা অবস্থা যারা কিনবে তাদের ক্ষেত্রে বাচ্চার পরিচর্যা কি করতে হয়, আর এই বাচ্চা খায় কি? বাচ্চা যারা কিনবে সেক্ষেত্রে একদিনের হলে একরকম, আর যদি 1 মাসের হয় তাহলে ব্যাপারটা একরকম। একদিনের জন্য যদি হয়, দেখেন এই যে এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজটা হচ্ছে নির্দিষ্ট একটা তাপমাত্রার মধ্যে এটা তাপটাকে ধরে রাখা। এখান থেকে যে তাপটা আসে, আপনার যে লাইটগুলি আছে, তো একদিনের বাচ্চাটার জন্য হচ্ছে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথম 7 দিন মেনটেন করতে হয়। তো 7 দিন পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা আপনার রিডিউস হতে থাকে। তো বাচ্চাটা যদি সঠিকভাবে তাপ পায়, বাচ্চার এখানে যদি গ্যাস না হয়, বাচ্চাটাকে সুস্থ রাখা যায়, সেক্ষেত্রে একদিনের বাচ্চা নিয়েও সামনে আগানো যাবে। আর 1 মাসের বাচ্চাটা যেটা আমরা সেল করি সেটা হচ্ছে এখানে 3টা ভ্যাকসিন করে দিই, ঠান্ডার ডোজ করি, ভিটামিনের ডোজ করি। তো এরপরের প্রসিডিউর যেটা খাবার দাবার যেটা বললেন, খাবার হচ্ছে আমরা সাধারণত খুদ দিই বাচ্চাগুলিকে। আবার অনেক সময় ফিডও দেওয়া হয়। তবে আমরা অনেক সময় সাজেস্ট করি যে প্রথম 50 দিন যেন ফিড দেওয়া হয়। এটা রিজনটা কি, বাচ্চাটা যখন মার সাথে থাকে, যখন গ্রামগঞ্জে যেভাবে পালা হয়, মা কিন্তু বাচ্চাটাকে একটা পোকা খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, প্রোটিন খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, তার পুষ্টি চাহিদাটা পুরা হয়। কিন্তু যখন মা ছাড়া খামার আকারে বাচ্চাটাকে পালা হয়, তখন শুধু খুদ দেওয়ার দ্বারা তার কিন্তু পুষ্টি চাহিদাটা পুরা হয় না। সেক্ষেত্রে যেরকম গ্রোথটা হওয়ার কথা ছিল, গ্রোথটা কিন্তু ওই রকম হয় না। তো সেক্ষেত্রে প্রথম 50 দিন যদি ফিড দেয়, তাহলে কি হবে, মুরগিটা বাড়ন্ত টাইমটা হচ্ছে ওই সময়টা, তার যা গ্রোথটা চলে আসে। 50 দিনের পর থেকে যদি মুরগিটাকে খুদ, ভুট্টা ভাঙা, তারপর হচ্ছে গম, এই ধরনের খাবার দেওয়া হয়, গমে তার ওয়েট বাড়বে, চর্বি হবে। তখন দেখা গেছে যে আমরা 105 দিন মুরগিটাকে পালার জন্য সাজেস্ট করি। তো গম, ভুট্টা ভাঙা আর খুদ দেওয়ার কারণে বাকি 55 দিন যখন মুরগিটা ফিড থেকে দূরে থাকবে, তার পুরা ব্লাড, তার গোস্তের পুরা টেস্ট সব কিছু অর্গানিক হয়ে যাবে। ওই ফিডের কোনো বালাই তার শরীরে থাকবে না। বাণিজ্যিকভাবে করতে গেলে ন্যূনতম কতগুলো মুরগি? বাণিজ্যিকভাবে করতে গেলে আমরা সাজেস্ট করি ন্যূনতম 300 দিয়ে শুরু করার জন্য। একটা জিনিস বোঝার জন্য একটা ন্যূনতম একটা পরিমাণ দরকার হয়। 1 গ্লাস পানি দিয়ে যেমন গোসল করা যায় না, একইভাবে হচ্ছে 50টা মুরগি দিয়েও শুরু করা যাবে। কিন্তু আসলে এটার কী সুবিধা অসুবিধা, কী চ্যালেঞ্জ ফেস করতে হয়, ওইটা বোঝার জন্য একটা নির্দিষ্ট কোয়ান্টিটির দরকার আছে। আর বাসা বাড়ির ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে 10টা, 20টা, 15টা, 30টা, ঠিক আছে, সেটা বলতে পারে। প্রসিডিউর তো অলমোস্ট সেমই। জিনিসগুলি যেগুলি আছে, ভ্যাকসিনেশন থেকে শুরু করে সব কিছু তো মেনটেন করাই উচিত। বাণিজ্যিক খামারে যে ধরনের সমস্যা আছে, 20টা মুরগি তো এই ধরনের সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে প্রসিডিউর সেমই মেনটেন করা জরুরি। তারেক জামান ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে কথাবার্তা বলে। আর এখানে যে কথাগুলি হয়েছে আশা করি যারা শুনবে উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারেক জামান ভাই যেটি বলছিলেন যে দেশি মুরগির জাত, সেটিকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়া যায়, এবং সেক্ষেত্রে অবশ্যই এটি জেনে বুঝে করতে হবে, বিশেষ করে সুষম খাবার, ভ্যাকসিনেশন এবং সেই সঙ্গে প্রাকৃতিকভাবে যে চিকিৎসা, সেই ব্যবহারটাও জানতে হবে। এবং প্রাথমিকভাবে বাণিজ্যিক খামার করতে গেলে অন্তত 300 মুরগি নিয়ে শুরু করা উচিত বলে তিনি মনে করেন। শেষ করছে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।